তো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে স্কেলিং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ এনএক্স মনোরিপো। আলোচনা করতে আসছেন মোহাম্মদ হাইরুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্টিভো ডিএক্স। আসসালামু আলাইকুম। আমি কি শোনা যাচ্ছে পেছনে? আর একটু লাউডলি বলবো? আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে লাউড হবে। হ্যাঁ, কথা বলতে বলতে লাউড হয়ে যাবে। অলরেডি আমরা টাইটেলটা দেখে ফেলছি। আর ইন্ট্রোডাকশনে অলরেডি ভাই বলছে, আমার নাম খায়রুল ইসলাম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি স্টিভো ডিএক্স। স্টিভো ডিএক্সকে কি চিনি কেউ এখানে? আচ্ছা, আমরা যারা ইন্ডাস্ট্রিতে একটু লম্বা সময় ধরে আছি, তারা ভিজাট এসেনিকের নাম শুনেছে নিশ্চয়ই। তো ভিজাটের সময় স্টিভো ছিল এসেনিক নামে। তো ভিজাট চলে যাওয়ার পর স্টিভো টেক ওভার করে, তখন থেকে এসেনিক হয়ে যায় স্টিভো। এনিওয়ে, আজকের যে সেশনটা আসলে আগের সেশনটা যেরকম অনেক বেশি ফ্রন্ট এন্ড ফোকাস ছিল, অপটিমাইজেশন প্লাস হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা ফ্লেভার ছিল। আমার এখানে ফ্রন্ট এন্ডের ফ্লেভার আছে, কিন্তু আর একটু টপ লেভেল, একটু আর্কিটেকচারাল লেভেলে নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। আর আমি যেহেতু আমার সেশনের টাইটেলেই বলেছি যে স্কেলিং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ এনএক্স মনোরিপো, সো এখানে আর্কিটেকচারাল কিছু বিষয়াদি থাকবে। আর মেইনলি আমরা ফোকাস করব যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কিভাবে এনএক্স মনোরিপো ইউজ করে স্কেল করা যায়। সেই সাথে আমরা দেখব মনোরিপো কি, এবং আরও দেখব যে মনোরিপো ডেভেলপমেন্ট স্টাইল আসলে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, এবং হচ্ছে মার্কেটে যে অ্যাভেলেবল টুল আছে মনোরিপো ইউজ করে আর্কিটেকচারাল ডিজাইন করার জন্য, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে ওকে মনোরিপোর ডেফিনেশন যদি আমরা দেখি, মনোরিপো ডট টুলস নামে একটা সাইট আছে। এটা হচ্ছে মেইনলি এনএক্স যে টিমটা আছে ওরা মেনটেন করে। তো আমি এখানে দুইটা ফিগার ওদের কাছ থেকে কালেক্ট করছি, এই মনোরিপো ডট টুলস যে সাইটটা আছে ওইখান থেকে। এখানে যদি আমরা দেখি, এটা কিন্তু খুবই সিম্পল এবং হচ্ছে সেলফ এক্সপ্লেইনিং। যে মনোরিপোটা হচ্ছে যে একটা সিঙ্গেল রিপো যেখানে আমার কোড বেসগুলো আছে। তো আমি যদি ফার্স্টে পলি রিপোর্টটা দেখি, পলি রিপোর্ট ব্যাপারটা মেইন স্ট্রিম। আমরা সবাই আমাদের যে অর্গানাইজেশনাল কোড বেস আছে, সেই সাথে আমরা টিপিক্যালি যে আর্কিটেকচারাল প্যাটার্নগুলো দেখি, টিপিক্যাল অর্গানাইজেশনে কোনো একটা টিম বা কোনো একটা নতুন প্রজেক্ট বা অ্যাপ্লিকেশন স্টার্ট করার ক্ষেত্রে যে আর্কিটেকচারাল প্যাটার্ন বা যেভাবে আমরা কাজ করি, সেটা হচ্ছে পলি রিপো। পলি রিপোতে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা টিমের জন্য হতে পারে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে সেপারেট সেপারেট রিপো। প্রত্যেকটার জন্য সেপারেট রিপোজিটরি, সেটা বিটবাকেটে হতে পারে, সেটা গিটহাবে হতে পারে, সেটা অন্য কোনো সোর্স কন্ট্রোল সিস্টেমেও হতে পারে। কিন্তু মনোরিপো ইজ এ ডিফারেন্ট থিং, টোটালি অপোজিট। এইটা এনকারেজ করে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য, প্রত্যেকটা প্যাকেজ, প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেপারেট সেপারেট রিপো মেনটেন করবেন না। আপনি ওয়ান সিঙ্গেল রেপোজিটরি রাখবেন এবং সেখানে আপনার অর্গানাইজেশনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, যতগুলো প্রজেক্ট আছে, আপনি সবগুলো একটা সিঙ্গেল রিপোতে রাখবেন এবং সেখান থেকে মেনটেন করবেন। তো আমি দুইটা ওয়ার্ড বলবো না, কিছু ওয়ার্ড হচ্ছে আমি আন্ডারলাইন করেছি, কারণ এইগুলো যদি আমি শুধু বলি যে মনোরিপো হচ্ছে ইজ আ সিঙ্গেল রিপোজিটরি কন্টেইনিং মাল্টিপল ডিস্টিংক্ট অ্যাপ্লিকেশন প্রজেক্ট ব্লা ব্লা ব্লা, বাট এটা কিন্তু আসলে মেক সেন্স করবে না যদি আমি ওই দুইটা পয়েন্ট বাদ দিই যে ডেফিনেটলি দ্যার শুড বি ডিফারেন্ট ডিস্টিংক্ট প্রজেক্টস অর অ্যাপ্লিকেশনস। আর মোস্ট ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড রিলেশনশিপস। আমার একটা মনোরিপো আমার থাকবে, কিন্তু সেখানে যদি কোনো রিলেশনশিপ না থাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে বা প্রত্যেকটা প্রজেক্টের সাথে, দেন উই ক্যান নট কল ইট আ মনোরিপো। হ্যাঁ, দেন ওইটা হয়ে যাবে টিপিক্যাল মনোলিথ যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার আছে, সেটা হয়ে যাবে মনোলিথ। ওকে, আমরা আরো দেখবো। হ্যাঁ, আমি একটা কোডিং সেশন রেখেছি, ওইখানে আমরা দেখবো যে আসলে বিষয়গুলো কিভাবে আসে। আচ্ছা, পলিরিপো ইন প্র্যাকটিস। আমি একটু আগে যেটা বললাম যে ইন প্র্যাকটিস বা মেইন স্ট্রিম যে ডেভেলপমেন্টে আমরা দেখি, একটা অর্গানাইজেশনে ফর এক্সাম্পল 4টা অ্যাপ্লিকেশন আছে বা 4টা প্রজেক্ট আছে। আহ, সেই প্রজেক্টে আমরা কিন্তু দেখি যে ইন্টারনালি অনেক ইউটিলিটি লাইব্রেরি
যেটা আমাদের ফ্রন্ট এন্ড অনেক বেশি হয়, প্লাস হচ্ছে অনেক শেয়ার্ড লাইব্রেরি আমরা ইন্টারনালি ডেভেলপ করি, যেটা হচ্ছে ডিফারেন্ট টিম বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ইউটিলাইজ হয়, শেয়ার্ড কোড আমরা যেটাকে বলি। এটা ফ্রন্ট এন্ড অনেক বেশি হয়, কারণ আমরা জানি যে কম্পোনেন্ট হচ্ছে অনেক বেশি রিউজেবল। তো এরকম যখন হয়, তো আমার পলি রিপোতে ব্যাপারটা এরকম যে আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সেপারেটলি আছে সেপারেট রিপোজিটরিতে, এবং হচ্ছে প্রত্যেকটা লাইব্রেরি যেগুলোর উপরে আমার অ্যাপ্লিকেশনগুলো ডিপেন্ডেন্ট সেইগুলো আলাদাভাবে ডিপ্লয় করা হচ্ছে। আপনার কি নেক্সাস বা হচ্ছে এরকম সোর্স রেজিস্ট্রির সাথে ফ্যামিলিয়ার? নেক্সাস বা আর্টিফ্যাক্টরি এরকম, মানে লোকালি আপনাদের অর্গানাইজেশনে প্যাকেজ বা হচ্ছে ইভেন লোকাল এনপিএম রেজিস্ট্রিও হতে পারে, তাই না? তো দেখা গেছে যে নর্মালি পলি রিপোতে যখন আমরা ডেভেলপমেন্টটা করি, আমার লোকাল এনপিএম রেজিস্ট্রি হোক বা নেক্সাস হোক, সেখানে আমার প্যাকেজগুলো সবাই ডিপ্লয় করতেছে। সেখানে ওনার টিম আছে, সেখানে সেম টিমও হইতে পারে। ফর এক্সাম্পল লাইব্রেরি 2, হ্যাঁ, সেটা অ্যাপ্লিকেশন 1-এ যে টিম আছে তারা হয়তো বা মেনটেন করে বা দেখাশোনা করে। আবার দেখা যাচ্ছে যে অ্যাপ 2, অ্যাপ্লিকেশন 2 যেটা, সেই টিম লাইব্রেরি 3-এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু লাইব্রেরি 3 মেনটেন করে অ্যাপ 1 বা সেপারেট আরেকটা টিম, এরকম হতে পারে এবং এটা হয়। তো এটার জন্য কি হয় যে পলিরিপো আমাকে স্কেলেবল ডেভেলপমেন্টে একটা ব্লকার তৈরি করে। কীরকম ব্লকার তৈরি করে দেখেন, আমি ফর এক্সাম্পল অ্যাপ 1 টিমে কাজ করি, এখন আমার অ্যাপ্লিকেশন লাইব্রেরি 1-এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এখন আমার নতুন একটা ফিচার লাগবে বা নতুন একটা বাগ, যেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আমি পাইছি লাইব্রেরি 1-এ, আমি দেখতেছি এই বাগটা ফিক্স করতে হবে। এখন আমি যদি এইটি লাইব্রেরিটা ওনও করি, আমার টিম যদি ওনও করে, আমি কি করব? ফিক্স করব, তারপরে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব, পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে অ্যাপ্রুভাররা সেটা রিভিউ করবে, অ্যাপ্রুভ করবে, দেন বিল্ড হবে, প্যাকেজ রেডি হবে, দেন আমার যে রেজিস্ট্রি আছে নেক্সাস বা হচ্ছে লোকাল এনপিএম বলি, সেখানে ডিপ্লয় হবে, তাই না? তো এখানে কিন্তু অনেকগুলাই ফেজ, অনেকগুলাই স্টেপ রয়েছে। এখন আমার কাস্টমারের একটা হট ফিক্স দেওয়া দরকার, যেটার কারণে হচ্ছে আমার এই লাইব্রেরিতে ওই ফিক্সটা দরকার। কারণ আমি কি এখানে ব্লক হয়ে বসে থাকবো, কাস্টমারকে বলবো যে আমার ওই টিম কাজ করতেছে না, এই জন্য হচ্ছে আমি ওয়েট করছি বা এরকম। তো এইখানে যে প্রবলেমটা হয়, স্কেলেবিলিটির যে ইস্যুটা তৈরি হয়, আমি যে স্কেলেবিলিটির টার্মটা ইউজ করেছি সেটা হচ্ছে এই কারণে যে আমাকে কিন্তু স্কেল করতে দিচ্ছে না, আমার ডেভেলপমেন্ট কিন্তু স্কেল হচ্ছে না। আমার যখন নাকি ইমিডিয়েট আমার হচ্ছে রিলিজ দেওয়া দরকার, আমি কিন্তু আমার টিমকে আমার অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্টের জায়গায় স্কেল করতে পারতেছি না, আমি ব্লক হয়ে থাকতেছি। এইটা সবচাইতে বড় একটা প্রবলেম পলিরিপো ডেভেলপমেন্টে। কিন্তু আরও কিছু ইস্যু আছে, সেগুলো আমি কোড সেশনে পয়েন্ট আউট করার ট্রাই করবো। আচ্ছা, মনোরিপো অ্যাপ্রোচটা তাহলে কি? মনোরিপো অ্যাপ্রোচ যেটা, সেটা আমার মনে হয় অলরেডি সবার একটু ধারণা হয়ে যাওয়া উচিত, যে সিঙ্গেল রিপোজিটরি বাট দেয়ার আর মাল্টিপল অ্যান্ড ডিফারেন্ট প্রজেক্টস। মাল্টিপল অ্যাপ্লিকেশনস অর প্রজেক্ট ক্যান ডিপেন্ড অন ইচ আদার সো দ্যাট দে ক্যান শেয়ার দ্য কোড। এটা কিন্তু সবচেয়ে বড় একটা সেলিং পয়েন্ট মনোরিপোর। আর আমি আগে যে পয়েন্টটা বললাম ডিসকাশনে, যে কোড শেয়ারিং, যেটা হচ্ছে আমরা সেপারেট একটা লাইব্রেরিতে রেখে এরপর শেয়ার করতেছি আমার অ্যাপ্লিকেশনে, মানে সেই ক্ষেত্রে প্রবলেমগুলো কীরকম হতে পারে। আর থার্ড যে পয়েন্টটা আমি এখানে পয়েন্ট আউট করেছি, সেটা when we make a change, do not rebuild or retest every project in the monorepo. Instead, only rebuild and retest the project that can be affected by the change. এটা হচ্ছে আরেকটা বড় একটা সেলিং পয়েন্ট মনোরিপোর ব্যাপারে, যেটা আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। এখন আমার অ্যাপ্লিকেশনের ভেতর অ্যাপ্লিকেশনও রয়েছে, আবার লাইব্রেরিও রয়েছে, শেয়ার্ড লাইব্রেরি। এখন আমার অ্যাপ্লিকেশনের জন্য, ফর এক্সাম্পল আমি অ্যাপ্লিকেশন 1-এ কাজ করি, এখন আমার জন্য লাইব্রেরি 1-এ আমি চেঞ্জ করেছি। এখন আমার যেহেতু একটা মনোরিপো, তো আমি কিন্তু যদি বিল্ড করি আমার অ্যাপ্লিকেশন, বা আপনারা তো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের সাথে ফ্যামিলিয়ার, বা সিআই যে টুলগুলো আছে, জেনকিন্স বা হচ্ছে সার্কেল সিআই বলি, তো এইগুলাতে হিউজ একটা সময় কিন্তু লাগবে, তাই না? এত বিশাল আমার বড় অর্গানাইজেশনগুলোতে, যেরকম আমাদের অর্গানাইজেশনে আমরা আমাদের মনোরিপোতে আমাদের ফ্রন্ট এন্ডের অ্যাপ্লিকেশনটা মনোরিপো অ্যাপ্রোচে ডেভেলপ করা, এখানে 2টা অ্যাপ্লিকেশন আছে এবং হচ্ছে বেশ 15টা-20টার উপরে লাইব্রেরি আছে। লাইব্রেরিগুলো সেপারেট অ্যাপ্লিকেশন, কিন্তু মেইন অ্যাপ্লিকেশন 2টা। কিন্তু এখন এইখানে আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে
যদি আমি ঠিকঠাক মতো মনে করতে পারি, তাহলে মোর দ্যান 10,000 ইউনিট টেস্ট চলে আমাদের একটা অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, এখন আমি একটা জেনকিন্স বিল্ডে আমি যদি আমার একটা অ্যাপ্লিকেশনের জন্য 10,000 ইউনিট টেস্ট চলে এবং হচ্ছে দ্যাট রিকোয়ার্স মোর দ্যান হাফ অ্যান আওয়ার, আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য যদি আমাকে 10,000 ইউনিট টেস্ট রান করতে হয় এবং এটা হচ্ছে মোর দ্যান হাফ অ্যান আওয়ার নেয়, তাহলে কিন্তু হয়েছে মানে ডেভেলপাররা বসে এরপরে বাসায় গিয়ে আবার হচ্ছে পরের দিন এসে কাজ শুরু করতে চায়। তো এই জন্যে যেটা আগেই হচ্ছে ওরা মাথায় রেখে ডেভেলপটা করছে যে যে টুলটা আমরা ইউজ করবো সেই টুলটা আমাদেরকে এই সাপোর্টটা দিবে যে অনলি এফেক্টেড চেঞ্জগুলো আমরা বিল করবো। আমরা কিন্তু পুরো অ্যাপ্লিকেশন বিল করবো না, পুরো অ্যাপ্লিকেশনের টেস্টও রান করবো না, ঠিক আছে? ওকে, এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আমাদের আসলে ইম্প্যাক্টটা কি, বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আমরা আসলে কিভাবে বেনিফিটেড হতে পারি যদি মনোরিপো অ্যাপ্রোচে ডেভেলপমেন্টটা করি। আমি শুরুতেই যেটা বললাম যে ফ্রন্ট এন্ডে যেটা হয়, কোড শেয়ারিংটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখে মনে হয় যে কোড শেয়ারিংটা কিন্তু অনেক বেশি নাকি ফ্রন্ট এন্ডে, অনেক বেশি না? মানে আমার ফর এক্সাম্পল অর্গানাইজেশনে 3টা প্রজেক্ট আছে, 4টা প্রজেক্ট আছে, সেখানে দেখা গেছে যে আমার কন্টেইনার লেআউট যেটা ন্যাব বার বলি বা সাইড বার বলি সব কিন্তু অলমোস্ট সিমিলার, তাই না? তা আমরা এখন একটা অ্যাপ্লিকেশনের জন্য ওইগুলো ডেভেলপ করছি, আর আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আমরা সেম কোড আবার নতুন করে লিখতে চাই না। তো আমরা চাই যে হচ্ছে সেন্টার একটা জায়গাতে যদি থাকতো তাহলে হচ্ছে সব অ্যাপ্লিকেশনে আমরা সেম কোড ইউজ করতে পারতাম। তো মনোরিপোতে যেটা হবে যে আমার এই যে রিউজেবল কম্পোনেন্টগুলো সেগুলো একটা সেন্ট্রালাইজড জায়গা থাকবে, যেখান থেকে প্রত্যেকটা টিম প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তার নিড অনুযায়ী ইউজ করতে পারবে। সেকেন্ড আমরা যদি বলি সেটা হচ্ছে ডিজাইন সিস্টেম কনসিস্টেন্সিটা কি? আমরা তো ডিজাইন সিস্টেম সম্পর্কে তো আইডিয়া আছে মোটামুটি। ফিগমা দিয়ে যদি আমরা ডিজাইন করি সেক্ষেত্রে আপনি ফিগমার ডিজাইনের উপরে বেস করে আপনি আপনার কম্পোনেন্ট কি বলে কোর কম্পোনেন্ট যেগুলো, ফর এক্সাম্পল বাটন, ফর্ম ফিল্ড, এগুলো তো আমরা ডেভেলপ করি। এখন ডেভেলপ করি কেন? কারণ ডিজাইন সিস্টেমের কনসেপ্টটা কিন্তু এই না যে আমি একটা প্রজেক্টের জন্য ইউজ করব, ইটস ফর মাই হোল অর্গানাইজেশন। আমার অর্গানাইজেশনের যতগুলো কম্পোনেন্ট আছে, যতগুলো প্রজেক্ট আছে, যতগুলো অ্যাপ্লিকেশন আছে, সবাই আমি আশা করবো যে সেম লেআউট ফলো করবে, সেম ডিজাইন ফলো করবে, তাই না? এখন আমি যদি পলিরিপোতে যাই তাহলে আমার কি হবে? প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা ইউআই জিনিসপত্র আমাকে সেপারেট রিপোজিটরিতে রাখতে হবে, ইদার না হলে আমাকে সেপারেট লাইব্রেরি বানায় এনপিএম রেজিস্ট্রিতে রাখতে হবে, যেখান থেকে আমি আগে যে প্রবলেমটা বললাম সেই প্রবলেমটা ফেস করতে হবে। সেকেন্ড, সেন্ট্রালাইজ বিল টুলগুলো আমরা জানি যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এখন কিন্তু অলমোস্ট সেম বিল টুল ইউজ করি আমরা, তাই না? ওয়েব প্যাক বলি বা ইএস বিল বলি, যেটাই বলি। এখন আমার যদি পুরো অর্গানাইজেশন আমি সেম বিল টুল, আমার সেম ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি কেন হচ্ছে এগুলো ডুপ্লিকেট করবো, তাই না? আমার একটা রিপোর্টে যদি সিঙ্গেল সোর্স অফ ট্রুথ থাকে, এটা বেটার না? তা আমার বিল টুলগুলো আমি যাই চেঞ্জ করব, যাই আপডেট করব, ভার্সনিং করব, সব কিছু আমার সেন্ট্রালাইজ একটা জায়গায় থাকবে। অপটিমাইজ অ্যাসেট ম্যানেজমেন্টটাও সেম। এখানে আমি একটা সিঙ্গেল সোর্স সেন্টার জায়গা থেকে মাল্টিপল অ্যাপ্লিকেশনে আমার যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আমি ইউটিলাইজ করতে পারবো। স্টাইলিং ফ্রেমওয়ার্কের ব্যাপারে সেম। এখন এন্ড টু এন্ড টেস্টিং অ্যাপ্লিকেশনস, আমরা কি এন্ড টু এন্ড টেস্ট করি আমাদের অ্যাপ্লিকেশনে? মানে এন্ড টু এন্ড টেস্ট কিন্তু আমি জানি না কারো টেস্ট পিরামিড সম্পর্কে কি আইডিয়া আছে? টেস্ট পিরামিডের এন্ড টু এন্ড কিন্তু হচ্ছে একদম বটম লেয়ারে। সবাই হচ্ছে ডিসকারেজ করে এন্ড টু এন্ড টেস্ট না লিখতে, কিন্তু একটা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলে কিন্তু এন্ড টু এন্ড টেস্টের ইম্প্যাক্ট অনেক বেশি। এন্ড টু এন্ড টেস্ট ডিসকারেজ করে, সেখানে অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু আছে, মেনটেনেবিলিটি ইস্যু টিস্যু আছে। কিন্তু আমার পলিরিপোতে যদি হয়, ফর এক্সাম্পল আমার পলিরিপোতে সেপারেট রিপোজিটরি আছে, সেখানে সবগুলো ডিফারেন্ট কম্পোনেন্ট আমাকে কি করতে হবে? এন্ড টু এন্ড টেস্ট লিখে বারে বারে সব জায়গায় সেপারেটলি টেস্ট করতে হবে, সেম জিনিস বারে বারে টেস্ট করা লাগতেছে। কিন্তু আমার যদি মনোরিপো ফলো করে আমার আর্কিটেকচারটা ডেভেলপ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমি একটা জায়গা থেকেই সবগুলো কম্পোনেন্টের এন্ড টু এন্ড টেস্ট রান করে ফেললাম। তা আমার কিন্তু অনেক বেশি টাইম এখানে সেভ হয়ে গেল, তাই না? বিল টাইম বলি বা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের কোয়ালিটির কথা করি, সব কিছুই এখানে কিন্তু টাইম সেভিং হবে। আর সিম্পলিফাইড প্যাকেজ ম্যানেজমেন্ট, যেটা আমি আবারও বলতেছি, কোড সেশনটাকে আমরা দেখাবো যে কী করে প্যাকেজ ম্যানেজমেন্টটা সিম্পলিফাইড হয়। মাল্টিপল জায়গায় মাল্টিপল রিপোজিটরিতে প্যাকেজ না রেখে কী করে সেন্ট্রাল একটা সিস্টেমে প্যাকেজ ম্যানেজ করতে পারি সেটাও আমরা দেখব।
লিন্টিং রোল, কোয়ালিটি, প্রিটিয়ার কনফিগারেশন, আদার্স যত কনফিগারেশন আছে সব কিছুই একটা সিঙ্গেল জায়গা থেকে আমরা ম্যানেজ করব। ওকে, একটু পানি খেতে পারি? এটা ভালো না পানি? ওকে, রাইট টুল ফর সাকসেস। এখন আমি আগেও যেটা বললাম যে আমি সব আমার অ্যাপ্লিকেশন, আমার অর্গানাইজেশন, আমার কোম্পানিতে যত অ্যাপ্লিকেশন আছে, প্রজেক্ট আছে, আমি সবগুলো একটা রিপোর্টে ঢুকাই দিলাম। যেহেতু এখান থেকে আমি দেখে গেছি যে মনোরিপো সে আমাকে এইভাবে বেনিফিটেড করবে। নিয়ে আমি আমার অর্গানাইজেশনে আমার বসকে বললাম যে দেখেন আমি কিন্তু মনোলিপো ইমপ্লিমেন্ট করছি এবং হচ্ছে আমার এই বেনিফিট হবে। এক্স্যাক্টলি কিন্তু হবে না। কারণ সেটা যেটা হবে যে কোলোকেশন হবে। আমি আমার অর্গানাইজেশন সব কোড এক জায়গায় নিয়ে আসছি, যেটা হচ্ছে বাল্কি একটা রিপোজিটরি, বাট দেয়ার আর নো আদার বেনিফিটস। এখন আমাকে এই জন্য যেটা করতে হবে, একটা রাইট টুল চুজ করতে হবে। রাইট টুল চুজ করতে হবে যেটা হচ্ছে আমাকে অ্যাকচুয়াল মনোরিপোর যে বেনিফিটস সেটা 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 পাওয়ার জন্য। এখন মার্কেটে অনেকগুলো টুল আছে। তার মধ্যে লার্নার হচ্ছে এনএক্স মোস্ট পপুলার। এখন আমি যদি যাই মার্কেটে এবং হচ্ছে সবগুলোর ওই মনোরিপোর্ট ডট টুল, যেটা ওইখানে গেলে আপনারা দেখতে পাবেন যে সুন্দর মতো ওরা হচ্ছে একটা সবগুলো টুলের একটা কম্পারিজন দিয়ে রাখছে। ওদের ওইখানে গেলে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাকে ফিচার দেখে কিন্তু হচ্ছে টুল চুজ করলে হবে না। আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে বিজনেস নিড, সরি আমার অর্গানাইজেশনের যে ক্যাপাবিলিটি, আর আমার রিসোর্স আছে 2 জন। আমি কি 2 জন রিসোর্স নিয়ে হচ্ছে এরকম একটা জিনিসে হাত দিতে যাবো? কোম্পানি কিন্তু কখনোই এটা করতে দিবে না, তাই না? তো এই সব কিছু চিন্তা করে আমাকে রাইট টুল ইউজ করতে হবে। এখন আমি এনএক্স চুজ করব, কারণ হচ্ছে যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে এনএক্স এর সাপোর্ট হিউজ। এনএক্স মোর 3 or 4 times ahead of other tools। আর অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে আমি কোনটা সাজেস্ট করবো সেটা বলতে পারছি না, কিন্তু এনএক্স ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য, ফ্রন্ট এন্ড রিপোজিটরি ম্যানেজমেন্ট করার জন্য এনএক্স হচ্ছে সোফার অনেক একটা ভালো একটা টুল, যেটা হচ্ছে মার্কেটে আপনার যদি ওদের গিটহাব রিপোতে যান দেখবেন যে ওরা কন্টিনিউয়াসলি আপডেট করে। রিসেন্ট কমিট হয়তো বা 2 or 3 hours এর। আচ্ছা, এনএক্স এর বেনিফিটটা কি? যে মনোরিপোতে যদি আমরা এনএক্স ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে কনসিস্টেন্ট কমান্ড এক্সিকিউশন। কনসিস্টেন্ট কমান্ড এক্সিকিউশন কথাটা একটু আরবিটারি শুনলেও ব্যাপারটা আসলে কি, যে আমার 4টা অ্যাপ্লিকেশন আছে আমার কোড রিপোজিটরিতে। এখন 4টা টিম কাজ করে 4টা অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন আমি যদি কমান্ডগুলায় কনসিস্টেন্ট না রাখি, ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য, অ্যাপ্লিকেশনের টেস্ট রান করার জন্য, অ্যাপ্লিকেশনের ডিপ্লয় করার জন্য আমার যে কমান্ডগুলো আছে এগুলো যদি কনসিস্টেন্ট না থাকে, তাহলে ব্যাপারটা যেটা হবে যে গিয়ে দেখা যাচ্ছে ওই টিমের লোকজনকে জিজ্ঞেস করতে হবে স্ল্যাকে বা এমএস টিমসে, ভাই কি অবস্থা আপনার এই অ্যাপ্লিকেশনটা, আমি টেস্ট চালাইতেছি, টেস্ট তো এইভাবে চলে না, আমার অ্যাপ্লিকেশনে তো এই কমান্ড দিয়ে টেস্ট চলে। তো এনএক্স হচ্ছে আপনাকে ফোর্স করবে আপনি আপনার পুরো রিপোজিটরিতে যতগুলো কমান্ড আছে সবগুলোই কনসিস্টেন্ট। আর কোড জেনারেশন, যেটা আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেরই সিএলআই আছে এবং হচ্ছে প্রত্যেকটা সিএলআইতেই কোড জেনারেশন সাপোর্ট আছে। এনএক্সেও কোড জেনারেশন সাপোর্ট আছে, দ্যাট ইজ বেটার দ্যান নেটিভ সিএলআই। এটা এনএক্স বলে, এখন আমি জানি না এটা কতখানি বেটার, বাট কোড জেনারেশনটা কনসিস্টেন্ট এই ওয়েতে যে আপনি যদি ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন বা একটা লাইব্রেরি ক্রিয়েট করেন, ফার্স্ট টাইম আপনার যেভাবে মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা অপিনিয়নেটেড, মানে আপনি অত বেশি এখানে ডিসাইড করতে পারবেন না যে আপনার কম্পোনেন্টে এটা থাকবে এটা থাকবে এরকম কোন, বা আপনার লাইব্রেরি যখন ক্রিয়েট করবেন তখন এটা থাকবে এটা থাকবে এরকম কোনো কিছু ডিসাইড করার অত ওয়ে নাই, যার কারণে ব্যাপারটা কনসিস্টেন্ট থাকে। সেকেন্ড, আমি যেটা এর আগে বললাম যে এফেক্টেড কমান্ডস, এফেক্টেড কমান্ডসটা হচ্ছে এর আগেও আমি যেটা বললাম যে অ্যাপ্লিকেশনের কোড বেস যখন অনেক বেশি লার্জ হয়ে যাবে তখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনের জন্য টেস্ট রান করতে বা বিল্ড করতে অনেক বেশি সময় লাগবে এবং এটা কিন্তু কমপ্লেক্সিটি তৈরি করবে আমার ডেভেলপমেন্টে। স্কেলেবিলিটির বদলে আমি উল্টা হচ্ছে তলায় চলে যাব। তো এই ইস্যুগুলা পয়েন্ট আউট করে ওরা হচ্ছে এফেক্টেড কমান্ডসগুলো আনছে। ফর এক্সাম্পল আপনি আপনার একটা অ্যাপ্লিকেশনে আপনি কাজ করছেন, সেই অ্যাপ্লিকেশনে আপনি একটা পয়েন্টে চেঞ্জ করছেন। এখন অন্য আর কোনো পুরো রিপোজিটরিতেই আর কোনো লাইব্রেরিতে বা কোথাও কোনো চেঞ্জ নাই। এখন আপনি যখন টেস্ট রান করবেন
নর্মালি হচ্ছে আমরা সিআই টুলগুলোতে জেনকিন্সে বা সার্কেলে কিন্তু একটা ইউনিফাইড পুরো গ্লোবাল যে টেস্ট রানের জন্য যে কমান্ড আছে রিপোজিটরিতে সেটা রান করব। এখন ও কি করবে, এফেক্টেড কমান্ডগুলো দিয়ে রান করলে অনলি যে অ্যাপ্লিকেশনটা গিট সোর্স হিস্ট্রিতে চেঞ্জ আসছে অনলি সেই অ্যাপ্লিকেশনের জন্য বা সেই লাইব্রেরির জন্য কমান্ডটা রান করবে, যেন হচ্ছে আমার বিল টাইম অহেতুক লম্বা না হয়। আর বাকি জিনিসপত্রগুলা আমরা হ্যান্ডস অন দেখব লাইভ কোডিং সেশনে। এখন সোফার কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন, বোরিং এরকম টপিক? জি ভাই। আমরা এখানে অনেকগুলা সুবিধাই দেখতেছি, কিন্তু আমার একটা অসুবিধা মনে হচ্ছে যেটা অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে ইস্যু হইতে পারে নাই। যেমন হচ্ছে আমাদের অনেকগুলা প্রজেক্ট আছে ব্যাকএন্ডে করেন, পেমেন্ট সিস্টেম আছে ওখানে অ্যাড আছে। এখন আমি চাচ্ছি যে আমার ডেভেলপারটা পেমেন্ট সিস্টেমটা না পাক বা হচ্ছে ওইটাতে যেন কেউ চেঞ্জেস না করতে পারে। তখন এই ইস্যুটা আমি কিভাবে সলভ করব? এটা ভেরি গুড কোশ্চেন। এই জিনিসগুলো কিন্তু অলরেডি ডিসকাসড। হ্যাঁ, এখানে মনোরিপোতে একটা কনসেপ্ট আছে, কোড ওনারশিপ নামে একটা কনসেপ্ট আছে। কোড ওনারশিপ কনসেপ্ট মানে আমি হয়তো আজকে ডেমোতে দেখাতে পারবো না, কিন্তু আপনি বাসায় গিয়ে দেখবেন যে মনোরিপোতে কোড ওনারশিপ নামে একটা জিনিস আছে, যেটা দিয়ে আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন যে এই লাইব্রেরিটার এক্সেস আসলে কার কাছে থাকবে, বা এই লাইব্রেরিটার যদি আপনি চান রেস্ট্রিক্টেড করতে বা ওনারশিপ ডিফাইন করতে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। ওকে, এই মনোরিপোতে আমি ব্যাকএন্ড কাজ মনোরিপোতে যখন ব্যাকএন্ড নিয়ে কাজ করব, মানে ওই ব্যাকএন্ডের কোড বেসটাও কি আমি একসাথে রাখতে পারবো? এক্স্যাক্টলি, হ্যাঁ, ব্যাকএন্ডের কোডটা এখানেই রাখবেন। টার্মিনাল কি পড়া যায়? টার্মিনাল দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি ফোন বড় করবো, সমস্যা নেই। কি অবস্থা এখন? চলবে নাকি বেশি বড় হয়ে গেছে আবার? আমি দেখতে পাচ্ছি না, আমি ওইখানেই দেখবো, আমার এখানেই নাই, আমি ওইখানেই দেখবো। হ্যাঁ, লাইটটা আমার মনে একটু ডিম করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন যদি কোড দেখতে সুবিধা হয়। ও আচ্ছা, ক্যামেরার জন্য লাগে। আমি দেখতে পাচ্ছি, এই যে পেছনে সবাই কি দেখতে পাচ্ছি কি? আচ্ছা, কয়টা বাজে এটা দেখলেই হবে, কয়টা বাজে? বোঝা যায় কি লিখছে? কমান্ডটা বোঝা যায়? আচ্ছা, আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা এনএক্স ইউজ করে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে সেখানে মনোরিপো তৈরি করব। মনোরিপো কিভাবে হয় সেটাও দেখব, এবং হচ্ছে কি করে এনএক্স এর যে জিনিসপাতি আমরা এতক্ষণ যে ডিসকাশনগুলো করলাম সেটা দেখবো আসলে কিভাবে হয়। তো ওকে, আচ্ছা, এখন আমরা তো এনপিএম আর এনপিএক্স এর সাথে ফ্যামিলিয়ার সবাই নাকি? এনপিএক্স আর এনপিএম এর মধ্যে ডিফারেন্সিয়েট কি, কেউ কি বলতে পারবে? ওই হ্যাঁ, বলেন। এনপিএক্স এর হচ্ছে নোডের অনেকগুলো যদি পার্টগুলো থাকে আমি ম্যানেজ করতে পারবো। না না, এনভিএম এর কথা বলিনি আমি, এনপিএক্স এটা। এনপিএক্স হলো একটা কমান্ড রান করার জন্য, ওই বিন ফোল্ডারটাকে নিয়ে এবং টোটাল পাথটাকে নিয়ে সে নোডের কমান্ডগুলো রান করতে দিবে আমাকে। নোডের কমান্ডগুলো রান করতে দিবে, এক্স্যাক্টলি। আরেকটা বেনিফিট আছে যে আমি যদি এনপিএম দিয়ে কমান্ড রান করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্যাকেজ.json স্ক্রিপ্টের ভেতরে গিয়ে আমাকে কমান্ডগুলো লিখতে হবে। কিন্তু এনপিএক্স কিন্তু আমাকে ওইটা থেকে বের হয়ে এসে আমি হচ্ছে ডিরেক্টলি এখান থেকে কমান্ডগুলো রান করতে হবে। আচ্ছা,
তো এইখানে আমি ফার্স্টে হচ্ছে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব, যেটা হচ্ছে npx nx এর একটা কমান্ড আছে যেটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্ক স্পেস। হ্যাঁ, আমি এখানে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক স্পেসের নাম দিচ্ছি মেগামাইন্ড লার্নিং। হ্যাঁ, আর প্রিসেট ফ্ল্যাগটা যেটা আছে, প্রিসেট ফ্ল্যাগটা হচ্ছে আপনি অনেকটা চিন্তা করতে পারেন টেমপ্লেটের মতো। এনএক্স এর সাপোর্ট সবগুলোর জন্য আছে। আমি এখানে অ্যাঙ্গুলার জন্য দেখাচ্ছি বলে এই না যে শুধু অ্যাঙ্গুলার দিয়ে ডেভেলপ করতে পারবো। আমার মানে এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাগনোস্টিক একটা টুল। হ্যাঁ, আমি এখানে আমার যে কোনো টুল, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্ল্যাটফর্মে ডেভেলপ করতে পারবো। আমি এখানে অ্যাঙ্গুলারের টেমপ্লেটটা চুজ করছি। আর ফার্স্ট এর আগের যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেসের নেমটা। আমি যদি এখন এটা এন্টার দেই, ও হচ্ছে আমার জন্য একটা ওয়ার্ক স্পেস তৈরি করা শুরু করবে। প্রিসেট কি হচ্ছে, আমরা প্রজেক্ট ওয়াইজ দিব নাকি যে কোনো একটা জন্য দিতে হবে? না না, আপনি যে প্ল্যাটফর্মের জন্য, ফর এক্সাম্পল যদি রিঅ্যাক্টের জন্য তৈরি করতে চান তাহলে রিঅ্যাক্টের যে এনএক্স এর যে কমান্ডটা আছে সেটা দিতে হবে। এটা হচ্ছে ও ওইটার উপর বেস করে আপনার প্রজেক্টটা রেডি করবে, টোটাল এনভায়রনমেন্ট রেডি করবে। আচ্ছা, ও আমাকে এখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে যে অ্যাপ্লিকেশনের নেম কি হবে। ও ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে আমার রিপোজিটরিতে, হ্যাঁ, ইনিশিয়ালি। তা আমি যদি এখন বলি ফর এক্সাম্পল আমি অ্যাপ্লিকেশনের নেম মেগামাইন্ড লার্নিং দিব না, দিব হচ্ছে টেকটক। হ্যাঁ, সরি, দেখতে একটু অসুবিধা হচ্ছে। টেকটকস, এরপর বান্ডেলার কোনটা ইউজ করবো? ইয়েস বিল্ড। আমি সাস প্রিফার করি নাকি? এরপর সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে তো আইডিয়া আছে নাকি? সার্ভার সাইড রেন্ডারিং আমরা এখন করবো না, তো আমি হচ্ছে এটা নো দিলাম। এরপরে এন্ড টু এন্ড টেস্টের জন্য সাইপ্রেস আমার মনে হয় বেটার, না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তাহলে উপরে টাইপ করবো, নিচে টাইপ করবো না, ঠিক আছে? ঠিক আছে, ওটা সমস্যা নেই। আমি কোনো কি বলে সিআই ইন্টিগ্রেট করব না। আপনি চাইলে এখানে সিআই ইন্টিগ্রেট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ও স্ক্র্যাচ থেকেই সিআই সাপোর্টটা থাকবে। আমি জানি না এখানে কেন জেনকিন্স নাই। আমাদের অর্গানাইজেশন আমরা কমপ্লিটলি জেনকিন্সের উপর ডিপেন্ডেন্ট। জেনকিন্স নিয়ে কি কারো কোনো কাজ করার এক্সপিরিয়েন্স আছে? আছে, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বাস অনেকের আছে। তো আমরা এটা ডু ইট লেটার দিলাম। আমরা রিমোট ক্যাশিং, নো, রিমোট ক্যাশিংও এখন করব না, কারণ রিমোট ক্যাশিংটা এনএক্স এর হচ্ছে ওই প্রিমিয়াম স্যুটের সাথে আসে। হ্যাঁ, আমি এখন যদি রিমোট ক্যাশিং নেও, আমি যখন নাকি ডিপ্লয় করব বা হচ্ছে বিল করব রিমোটলি সার্কেল সিআই বা জেনকিন্সে, সেখানে আমাকে ওর পাত্তি দিতে হবে আর কি, টাকা পয়সা দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশিং চাই না। আচ্ছা, ও এখন ডিপেন্ডেন্সি গুলা সব প্যাকেজ থেকে যা আছে সব ইনস্টল করতে থাকবে, একটু টাইম কনজিউমিং টাস্ক। ইন দ্য মেইন টাইম সবার কাছে তো মোবাইল আছে, নেট অ্যাক্সেস আছে। আমরা একটা কুইজ খেলবো, ঠিক আছে? খুবই সিম্পল। নেট অ্যাক্সেস নাই সবার কাছে? ইন্টারনেট অ্যাক্সেস আছে সবার মোবাইলে? মোবাইল ডেটা নাই? আচ্ছা, যাদের কাছে নাই আমি সরি, হ্যাঁ, তারা আসলে পার্টিসিপেট করতে পারবে না। প্রথম সারি দিয়ে করতে পারে প্রথম সারি থেকে উত্তর দিল না বস। না, ও প্রথম সারি থেকে উত্তর দিল সমস্যা নেই, সবাই সবার জন্যই ওপেন। হ্যাঁ, কিন্তু গিফট পাবে না। না, গিফটও পাবে, আমি এখানে ফেয়ার থাকবো। প্রথম সারি থেকে ভুল উত্তর দিতে হবে। উইথ কনফিডেন্স ভাই, ভাই ভাই উইথ কনফিডেন্স, ভুল উত্তর। ভুল উত্তর ভাই, ভাই এই ইন্টারনেট কি ভাই? ওয়াইফাই, এই এমএসসি ওয়াইফাই। আমি কি এখানে ওয়াইফাই কানেক্টেড? আমি আমার মোবাইল ডেটা দিয়ে কানেক্টেড। আচ্ছা, সবাই ওই ইউআরএলটাতে ঢুকবেন। হ্যাঁ, play.bluecat.com, play.bluecat.com ঢুকে ওরা একটা গেম আইডি চাইবে। হ্যাঁ, এই আইডিটা দিবেন সবাই।
Game ID না 1772781 তিনজন সাকসেসফুলি ঢুকতে পারছে বেশ টাকা হটস্পট কিনবেন টাকা দেন 5 টাকা 5 টাকা শুরু করে দেব আরে ভাই ওয়েট করুন আচ্ছা পরেও জয়েন করা যাবে হ্যাঁ কিন্তু ওই গেম আইডিটা আমার মনে হয় এখানে থাকবে সমস্যা নেই গেম আইডিটা দেখে আপনারা জয়েন করতে পারেন আমি স্টার্ট করে দিলাম হ্যাঁ না না দেখাবে ফুল দেখাচ্ছে তাহলে মনে হয় অলরেডি ক্যাপাসিটি ফুল হয়ে গেছে ওকে আমার মনে হয় সবার কোশ্চেন চলে যাওয়া উচিত ফুল দেখাতে পারে কারণ ক্যাপাসিটি মনে হয় 60 ম্যাক্সিমাম ফ্রি তো এই জন্য প্রিমিয়াম নিলে ওরা হয়তো বা আরো বেশি সাপোর্ট দিত আচ্ছা টাইম কিন্তু আপ আমি কিন্তু এখানে সরি 1 মিনিট সময় হ্যাঁ আমি কিন্তু ফিনিশ করে দেব এটা কারণ ওকে আমি আসলে এন্ড করে দিই কারণ 1 মিনিট সময় ছিল আসলে হ্যাঁ আচ্ছা উইলো স্লিঙ্গারটাকে ওয়াইলো স্লিঙ্গার তিনজন এই তিনজনকে আচ্ছা সবার জন্য তিনজনের জন্য গিফট আছে হ্যাঁ ওরিড হওয়ার কিছু নাই আপনি বেশ কিছু ওপেন কোশ্চেন ওপেন কোশ্চেন হতে পারে থ্যাঙ্কস এভরিওয়ান হ্যাঁ আমি সরি আসলে যে সবাই অনেকে হয়তো পার্টিসিপেট করতে পারে নাই কারণ হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশনে 60 ম্যাক্সিমাম 60% ওরা অ্যালাউ করে হ্যাঁ আচ্ছা বাই দ্য ওয়ে কুইজগুলোর অ্যানসার কি আমরা সবাই দেখে দেখে দিছি নাকি র্যান্ডমলি শুধু ট্যাপ করছে দেখে দেখে দিছি ওকে ভাই what is this scholarship ছিল না না এটা একটু সময় লাগতেছে আর আমার মোবাইল ডেটা মনে হয় একটু স্লো হ্যাঁ ও কোশ্চেনগুলো কি কি ছিল হ্যাঁ শিওর এটা কি আচ্ছা এটা যতক্ষণ হইতেছে আমরা ততক্ষণে কোশ্চেনগুলো একটু দেখি হ্যাঁ কোশ্চেনগুলো কি কি ছিল আসলে কোশ্চেনগুলো ছিল এইগুলা 6টা কোশ্চেন ছিল টোটাল হ্যাঁ রিডেবল পেছন থেকে আচ্ছা ফার্স্ট কোশ্চেন ছিল যে মনোরেপো কি হ্যাঁ সেখানে 4টা অপশন ছিল অপশনগুলো একটু কনফিউজিং বাট আমার মনে হয় দেখে সবার বোঝা উচিত আমি যা ডিসকাস করছি সোফার সেইগুলাই রাখছি মানে এমন না যে ওর বাইরে কোনো কিছু অ্যাড করা ছিল শুধু শেষের দিকে আমি একটু ট্রিক করে একটা ফ্রন্ট এন্ড রিলেটেড কোশ্চেন রাখছিলাম যেটা হচ্ছে এইটা হ্যাঁ আমি জানি না এটা কেউ রিচ করতে পারছিল কিনা আসছিল না আচ্ছা
শুধু এই একটা হচ্ছে আমার টকের বাইরে ছিল, যেহেতু এখানে একটা ফ্রন্ট এন্ড ইয়ে হচ্ছে মিটা হচ্ছে, এই জন্য আমি এটা রেখেছিলাম। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। কোশ্চেন আছে কোনো কোশ্চেন নিয়ে? এটা এখনো ক্রিয়েট হচ্ছে। ভাই তাহলে কি আমরা বলবো যে NX দিয়ে আসলে রিপোর্ট তৈরি করতে অনেক সময় লাগে? না 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 না, এটা তো হচ্ছে খুবই একদম ইনিশিয়াল একটা টাইমে আপনি যখন আপনার অর্গানাইজেশনে সেট আপ করতেছেন, ওই সময়টাতে আর আপনার ডেফিনেটলি অফিস ওয়াইফাই বা নেটওয়ার্কে এত সময় লাগবে না। হ্যাঁ, উইথিন ফিউ সেকেন্ডস এটা হয়ে যাওয়া উচিত। ভাই ভাইকে তো হটস্পট দেন ভাই। ভাই হচ্ছে পাশের বাসার বাবির মতো, ওই শুধু লাগায় দেখে রাখে। হ্যাঁ, কুইজগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখাতে থাকি আমি, সমস্যা নেই। অ্যান্সার গুলো কি দেখবো নাকি? হ্যাঁ ভাই এখান থেকে যদি কেউ যারা এডিট করতে পারে না, আগে মনে হয় এডিট মোডে যাইতে হবে, দেখতে হবে। ও আচ্ছা, এখানে এটা রাইট অ্যান্সার ছিল। ডান। সেকেন্ড কোশ্চেন ছিল এটা। না কেন? আপনি ভাই প্রশ্ন করেন। ভাই প্রশ্ন করেন। অনেকটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাই ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। জোরে বলেন, জোরে বলেন। এগুলো নিয়ে প্রশ্ন নাকি? হ্যাঁ এগুলো নিয়ে মনোরিপোর্ট নিয়ে প্রশ্ন। হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে মনোরিপোর কথা, কিন্তু আমরা যদি এটা সিঙ্গেল প্রজেক্ট থাকে, মনে করেন যে আমি নিজেই পার্সোনাল কাজ করি, তো ওইখানে আমি মনোরিপোর্ট দ্যাট ডেফিনেটলি ডাজন্ট মেক সেন্স দ্যাট আপনি মনোরিপোতে যাবেন। মনোরিপো হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনের জন্য। আপনি যখন সোলো প্রজেক্ট করবেন, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স। কারণ হচ্ছে আপনার এখানে কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে তখন। যখন নাকি একটা অর্গানাইজেশন লার্জ অর্গানাইজেশন হয়, যেখানে হচ্ছে 4-5টা প্রজেক্ট আছে অলরেডি রানিং, তখন আপনি বেনিফিটেড হবেন। কিন্তু আপনি আসলে সিঙ্গেল সোলো প্রজেক্ট করছেন, সেখানে আপনি মনোরিপো অ্যাপ্রোচ নিয়ে, এটা পুরো ওভারহিট, মানে এটা হচ্ছে একদম ডিস্ট্রয় করে দেবে। টাইম যেরকম বেশি লাগবে, আপনার কোনো বেনিফিটই পাবেন না, কারণ আপনি একাই কাজ করতেছেন। এখানে তো আপনার কোনো ডিপেন্ডেন্সি নাই কারোর উপরে। আপনি কেন মনোরিপোতে যাবেন? আমি কিন্তু শুরুতেই বলছি যে মনোরিপো পলিরিপো থেকে কেন হচ্ছে মনোরিপোতে আপনি কখন সুইচ করবেন বা বেনিফিটটা কি, আমি ওইটাতেই স্টার্ট করছি এই জন্য। তার মানে ইউজ কেসটা কি অনেকটা এরকম যে সাপোজ গুগলের কথা, যে গুগলের গুগল ড্রাইভ আছে, তারপরে জিমেইল আছে, এক্স্যাক্টলি এরকম অনেকগুলি প্রজেক্ট, এবং সবগুলিতেই গুগল চায় যে আমার লোগোটা এরকম একটা কন্টেইনার দেখাবে, বা আমার বাটনটা এরকম, বাটনে ক্লিক করলে রিপল ইফেক্টটা এরকম হবে। এটা আমি ফুল গুগলের ইকোসিস্টেমের যত জায়গায় আছে আমি সব জায়গায় চাই। এক্স্যাক্টলি। আমরা কিন্তু এটাই দেখি না যে আপনি যদি দেখেন জিমেইলে যে ম্যাটেরিয়াল ডিজাইন বা অন্য গুগল ড্রাইভে যে ডিজাইন, সব জায়গায় কিন্তু সেম ডিজাইন। সব জায়গায় কিন্তু আপনি দেখবেন সেভ বাটনের সেম কালার। আপনি দেখবেন না যে গুগল ড্রাইভে সেভ বাটনের এক কালার, গুগল জিমেইলে আরেক কালার। সব জায়গায় কিন্তু সবাই চায় যে একটা ইউনিফাইড একটা ডিজাইন সিস্টেম মেনটেন করতে। এক্ষেত্রে হচ্ছে কি যে আপনার অনেক প্রজেক্টে দেখা যায় যে ব্যাক এন্ড লারাভেলে করা হয়, ফ্রন্ট এন্ড রিঅ্যাক্টে করা হয়, বা এরকম 3-4টা ছোট ছোট আলাদা আলাদা ভার্সন থাকে, আলাদা আলাদা রিপো তৈরি করে কাজটা করতে হয়। সেক্ষেত্রে কি আমরা মনোরিপোটা ইউজ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, সেক্ষেত্রে তো ডেফিনেটলি ইউজ করবেন। আমি তো শুরুতেই বললাম যে ব্যাক এন্ড হোক ফ্রন্ট এন্ড হোক, আপনার অর্গানাইজেশনে যদি এরকম হয় 3-4টা অ্যাপ্লিকেশন আছে যেখানে হচ্ছে ডিফারেন্ট টিম কাজ করে, যেখানে সিলো তৈরি হতে পারে, আপনি ওই সিনারিওতে ডেফিনেটলি মনোরিপোতে যাবেন। এটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন সিঙ্গেল ডেভেলপার হলে এটা করার কোনো প্রয়োজন নাই? সিঙ্গেল ডেভেলপার হলে প্রয়োজন কেন? সিঙ্গেল প্রজেক্ট হলেও, ইভেন হচ্ছে সিঙ্গেল ডেভেলপার হলেও খুব বেশি প্রয়োজন নাই। সিঙ্গেল ডেভেলপার হলে একটু বেনিফিট পাইতে পারেন যে আপনি একটা রিপোতেই আপনার ব্যাক এন্ডেও কাজ করতেছেন, আবার ফ্রন্ট এন্ডেও কাজ করতেছেন। আপনাকে রিপো সুইচ করতে হচ্ছে না। কনটেক্সট সুইচ হবে, বাট রিপো সুইচ হবে না। হ্যাঁ, আপনি আপনার সেম টার্মিনাল থেকে কাজ করতে পারতেছেন। এটা বেনিফিটেড হবেন, আদারওয়াইজ আমি আর কোনো বেনিফিট দেখি না। আমি একটা প্রশ্ন করি। জি হ্যাঁ। এখন ধরেন আমার কোম্পানিতে ধরেন সবকিছুই এন্ড ডিজাইনটা করে, সাপোজ এন্ড ডিজাইনটা করে, বাট প্রত্যেকটা প্রজেক্টের তো কালার সেম না,
বাট রিইউজেবল কম্পোনেন্ট অনেক আছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টই করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমার মনোরিপো পারফেক্ট হবে কিনা? না, এখন ব্যাপারটা যদি হয় যে এরকম যে আমার ডিফারেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার, আমি মনে করি যে কম্পোনেন্ট দ্বারা সিমিলার, এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইউজ হচ্ছে, কালার তো হয়তো কালারটা সেম না, তাই না? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ওই যে লাইব্রেরিগুলো আছে এগুলো কিন্তু প্যারামিটারাইজ করতে হবে, আপনাকে প্যারামিটারাইজড ওয়েতে ইউজ করতে হবে। আপনি ডেফিনেটলি মনোরিপোতে থাকবেন, কারণ আপনি কিন্তু যে অন্য যে মেইন বেনিফিট সেটা কিন্তু অবশ্যই পাচ্ছেন, কিন্তু যেহেতু আপনার এখানে কিছু ভ্যারিয়েশন আছে সেক্ষেত্রে আপনি জিনিসটাকে প্যারামিটারাইজ করবেন যে আমার এখান থেকে আসলে আমি এই কালার রেন্ডার করব, এখান থেকে আসলে এই কালার রেন্ডার। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইব্রেরি কিন্তু ডিজাইন কিট থাকে, তাহলে আমরা কি কিটটা ইউজ করব না আমার ওই কম্পোনেন্ট গুলো বিল্ড করার জন্য? ওই কম্পোনেন্টগুলো বিল্ড করার জন্য তো আসলে যদি শেয়ার্ড কম্পোনেন্ট হয় সেক্ষেত্রে তো আপনার অরিজিনাল যে অ্যাপ্লিকেশন সেটার সাথে বিল্ড করতে হবে, নইলে তো আপনি আসলে পাবেন না জিনিসপত্রগুলো। আচ্ছা, দেখি আমরা ব্যাক টু আওয়ার টার্মিনাল। জি হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ওল্ড প্রজেক্ট ছিল, এর একটা রিভিশন হইতেছে, মানে এডিশনাল ফিচারস রিভিশন দিতে পারে। তো এই ক্ষেত্রে কি মনোরিপো সেটাও ডেফিনেটলি করা যাবে, কারণ আমি এখানে হচ্ছে নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে এরপর দেখাচ্ছি। এক্সিস্টিং কোড রিপো যদি আমার থাকে সেক্ষেত্রে আমি কি করে এনএক্স বা অন্য টুলের সাপোর্ট অ্যাড করব বা মনোরিপোতে যাব, সেক্ষেত্রেও সাপোর্ট আছে, এটা চাইলেই করতে পারবেন আপনি। আমার একটা প্রশ্ন আছে, জি। সেটা হচ্ছে যে অনেক আগে একটা নো কোড টুল বিল্ড করেছিলাম, ঠিক আছে, জাস্ট লাইক ওয়ার্ডপ্রেস এরকম হবে। সো এখন এই জিনিসটাকে আমি কি করেছি, আমি npm প্যাকেজের মতো করে বের করে নিয়েছি এন্ড যত প্রজেক্টে লাগে ব্যবহার করার ট্রাই, ঠিক আছে। এই জিনিসটা কি মনোরিপোতে রেখে এক জায়গায় রেখে বাকি প্রজেক্টগুলোতে ব্যবহার করা যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে বেনিফিটটা কিন্তু আরো বেশি হবে যে আপনার যে এই যে এনপিএম এ রাখা লাগতেছে আপনার কিন্তু আর এটা দরকার নেই, আপনি ডিরেক্টলি আপনি ডিরেক্টলি আপনার কোড বেজে কিন্তু ইউজ করতে পারতেছেন। কারণ হচ্ছে আমি দেখাবো যে কি করে একটা লাইব্রেরি ডেভেলপ করতে পারি আমরা, সেই লাইব্রেরি কোডগুলা উইদাউট এনি প্যাকেজ ডেভেলপমেন্ট, মানে এনপিএম রেজিস্ট্রি হোক নেক্সাস হোক কোনো জায়গায় ডিপ্লয় করা ছাড়া আমি ইনস্ট্যান্টলি কি করে আমার যখন নাকি নিড তখন আমি ওই লাইব্রেরি কোডগুলো ইউজ করতে পারি, ইভেন মডিফাইও করে নিতে পারি। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অলরেডি একটা গিট রিপো ইনিশিয়ালাইজও হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি রিপোটা ওপেন করব, সবাই দেখবো আসলে এনএক্স আমার জন্য কি করছে। আচ্ছা, নিও ভিম ইউজার কে কে আছে এখানে? নিও ভিম ইউজার অর ভিম ইউজার? ভীম, নিও ভিম ওই যে ওই ভাই একটা নিও ভিম কেউ ইউজ করে না এখানে, সবাই বিএস কোড ইউজ করে না, পিএসপি স্ট্রং, ওয়েব স্ট্রং না কেন? কার্সর, কে কার্সর ইউজ করে? ও আরে আমরা তো সেই মানে ওয়ার্ল্ডে যে জায়গায় আছে আমরাও সে জায়গায় আছি। আচ্ছা, আমি নিও ভিম ইউজ করি কারণ নিও ভিম আমার কাছে বেশ লাইট ওয়েট এবং হচ্ছে বেশ ফাস্টার মনে হয়, আর হচ্ছে অনেক বেশি কিবোর্ড ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনি সারাদিনে মাউস ধরবেন না, আপনি কিবোর্ড দিয়ে কাজ করবেন, সেটা পসিবল নিও ভিম। আপনি কি এক্সিট করতে পারেন? হ্যাঁ, আচ্ছা আমি দেখাবো কি করে এক্সিট করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি যদি প্রজেক্টের আর্কিটেকচারটা দেখি, আচ্ছা এইখানে আমার দেখেন অ্যাপস নামে একটা ডিরেক্টরি তৈরি হয়েছে। হ্যাঁ, অ্যাপস নামে একটা ডিরেক্টরি তৈরি হয়েছে, আর রুট যে ডিরেক্টরি পাথটা আছে সেখানে আমার কিছু ফাইল ক্রিয়েট হয়েছে যেগুলো আমরা অলরেডি ফ্যামিলিয়ার না, এই ফাইলগুলোর সাথে সবাই তো জানি যে এগুলো আসলে কি কাজ করে। এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রজেক্ট ডট জেসন। হ্যাঁ, প্রজেক্ট ডট জেসন নামে একটা ফাইল যেটা হচ্ছে অ্যাপসের ভেতরে গেলে আমরা পাবো। দেখেন এইখানে প্রজেক্ট ডট জেসনটা যদি আমি ওপেন করি, মিনিমাইজ করতে হবে।
আচ্ছা, এইখানে স্কিমা, প্রজেক্ট টাইপ, প্রিফিক্স এগুলা এনএক্স রিলেটেড। হ্যাঁ, এগুলা নিয়ে আমি খুব বেশি বলবো না, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টার্গেটস। টার্গেটসটা যদি আমরা দেখি, দেখেন এইখানে এনএক্স এ যে কমান্ড কনসিস্টেন্সি নিয়ে আমি শুরুতে বলছিলাম, সেই কমান্ড কনসিস্টেন্সি হচ্ছে এইটা। আপনি যতগুলো অ্যাপ্লিকেশন, যতগুলো লাইব্রেরি ক্রিয়েট করেন, সবগুলোতে সেম কমান্ড, সেম এক্সিকিউটর থাকবে। আমি যদি সবগুলো একটা একটা করে এক্সপ্যান্ড করি, ফর এক্সাম্পল লিন্টের জন্য, হ্যাঁ, লিন্টের জন্য যদি আমি এক্সপ্যান্ড করি, আমি দেখবো যে আমার এক্সিকিউটর কোনটা, কারণ হচ্ছে আমি ইএস লিন্টের সাপোর্ট আমার এখানে অ্যাড করা আছে। আর ফর এক্সাম্পল আমি যদি টেস্টের জন্য যাই, হ্যাঁ, টেস্টের জন্য এক্সিকিউটর হচ্ছে জেস্ট, হ্যাঁ, আর আউটপুট কোথায় হবে, সেই ক্ষেত্রে আমার কিছু অপশন প্যারামিটার যেগুলো হচ্ছে আমরা জেস্ট টেস্ট রান করার জন্য দেই, এগুলো। এই প্রজেক্ট ডট জেসনটা হচ্ছে এনএক্স রিলেটেড, এবং হচ্ছে এনএক্স ইউজ করলে আমরা কি বলে যে কমান্ড এক্সিকিউশন প্লাস টার্গেট প্লাস হচ্ছে এক্সিকিউটরস, যে জিনিসপত্রগুলো থাকে সবগুলো প্রজেক্ট ডট জেসনে থাকে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে এনএক্স এর ফাইল। তো এখন আমরা যদি বাকি জিনিসপত্রগুলো দেখি, এখানে nx.json একটা ফাইল আছে, এটা হচ্ছে রুট যে জেসন ফাইলটা nx এর। সেখানে বাকি যে অ্যাপ্লিকেশন বা লাইব্রেরির যে জিনিসপত্রগুলো থাকে সবগুলো হচ্ছে এখানে প্লাগইন ট্যাগিন ব্লা ব্লা, এগুলো আপনারা পরে যখন করবেন নিজেরা ডেফিনেশনগুলো দেখলে বুঝতে পারবেন, সেলফ এক্সপ্লেন। আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে tsconfig.base যে ফাইলটা, সেইটা এইখানে আমি যদি যাই তাহলে দেখবেন যে কম্পাইলার অপশনে এই যে 5 নামে একটা কি বলে এটাকে, নোড কি বলে জেসনে, এটাকে কি আছে, হ্যাঁ। তো 5 এখন হচ্ছে এমটি, কারণ আমার এখানে অন্য আর কোনো লাইব্রেরি বা অন্য আর কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাড করি নাই। সো আমার একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে শুরুতে অ্যাপসের ভেতরে আমরা দেখলাম। সো আমরা যখন এখন নতুন আরেকটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, হ্যাঁ, এখন অ্যাপসের ভেতরে আমরা দেখতেছি যে শুধু টেকটক্স নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আর এন্ড টু এন্ড টেস্টের জন্য একটা অ্যাপ্লিকেশন আছে। আর এটার ভেতরে আমার আলাদা যে প্রত্যেকটা টেস্টের যে টেস্টের কনফিগারেশনগুলো আছে, আলাদা হচ্ছে। আচ্ছা, আমরা তো একটা অ্যাপ্লিকেশন, অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি। তো আমরা কি এখন একটু রান করে দেখবো না যে অ্যাপ্লিকেশনটা অটো চলে কিনা, নাকি আমি তারপরে করে আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমি যে প্রজেক্ট ডেশনে দেখালাম যে অলরেডি হচ্ছে আমার টার্গেট গুলো আছে সেট করা, ওই টার্গেট গুলো হচ্ছে আমি এখান থেকে ইউজ করব। তো আমি বিল কমান্ড ইউজ করতে পারি, আমি সার্চ ইউজ করছি, যা হচ্ছে অ্যাপ্লিকেশন ব্রাউজারে সার্চ এইটাতে চার্জ আরো অনেকক্ষণ চলবে। যদি আমি আমার ব্রাউজারে চার্জ যদি কমে যায় না, ব্রাউজারে গিয়ে যদি আপনি যদি ওটা চার্জ 4200 পোর্টে যাই, এটা চার্জ করে এটা আমার লোকাল থেকে রান হচ্ছে। হ্যাঁ, এটা এনএক্স কিছু ডিফল্ট টেমপ্লেট আছে, কারণ আমার কম্পোনেন্টের টেমপ্লেট এগুলো অ্যাড করা আছে। আচ্ছা, সো আমরা দেখলাম যে অ্যাপ্লিকেশন আসলে কিভাবে রান করা যায়। এটা হচ্ছে রিসিভার উইদিন সেকেন্ডস কি অ্যাপ্লিকেশন রেডি, ঠিক আছে? এটা বন্ধ আছে, এটা দেখেন এগুলো চার্জ না। আচ্ছা, এখন আমরা যেটা করব যে আরেকটা ট্রান্সমিটার রিসিভারের নতুন যেটুকু আছে এটা আরো, যেটা হচ্ছে আমার কোনো রিপোর্টটা যেখানে শাইন করে আসবে যে আমার মাল্টিপল অ্যাপ্লিকেশন বা মাল্টিপল প্রজেক্ট আমরা ডিসকাস করলাম। তো নতুন অ্যাপ্লিকেশন অ্যাড করার জন্য এনএক্স এর সিএলআই কমান্ড রয়েছে, তো আমরা সেটা ইউজ করব।
তার আগে আমি যদি দেখি সেখানে হচ্ছে কিছু জিনিসপত্র আছে, যেরকম ফর এক্সাম্পল আমার কি কি ক্যাপাবিলিটি আছে এনএক্স কমান্ডের, সেটা যদি আমরা দেখতে চাই সেটাও কিন্তু আমরা চাইলে দেখতে পারি। হ্যাঁ, তো এনএক্স এর জন্য সরি অ্যাঙ্গুলারের জন্য এনএক্স এর কি কি সাপোর্ট আছে আমি যদি এটা দেই, তাহলে আমি যদি উপরে যাই, সরি আচ্ছা, এখানে গেলে আমি মেনলি হচ্ছে এইগুলো দেখাতে চাচ্ছি যে এনএক্স এর যে ফিচারগুলো আছে বা আচ্ছা জেনারেটরগুলো আছে, জেনারেটরগুলা দেখেন এইখানে হচ্ছে যে জেনারেটরগুলো লিস্ট ডাউন করা আছে, এই জেনারেটরগুলো ইউজ করেই এনএক্স এ সব কাজ করা সম্ভব। হ্যাঁ, আমি যদি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই অ্যাপ্লিকেশন জেনারেটর ইউজ করব, লিন্টিং রুল অ্যাড করতে চাই, নতুন লিন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড লিন্টিং ইউজ করব। এটা লিস্ট কমান্ডটা ইউজ করলে আপনারা দেখতে পাবেন যে আসলে এনএক্স এর কি কি সাপোর্ট আছে। তো এখন আমি যদি অ্যাপ্লিকেশন কমান্ডটা ইউজ করে একটা নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করব? কমান হিস্ট্রি থেকে দেখে নিলাম আর কি, কমান মনে নাই তো। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাঙ্গুলারের নতুন একটা অ্যাপ তৈরি করার, অ্যাপ্লিকেশন তৈরি করার কমান্ড। হ্যাঁ, এনএক্স এর আপনি হচ্ছে ফার্স্টে কি টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেটা বলবেন nx/angular, এরপর হচ্ছে যে পাথটাতে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন। আমি চাই যে আমার অ্যাপস ডিরেক্টরি যেটা আছে সেইখানে আমার নতুন অ্যাপ্লিকেশনটা তৈরি হোক। দেখেন আমি এখানে স্ট্যান্ড বাই নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, কিন্তু একটা রিয়েল সিনারিও থেকে একটা অর্গানাইজেশন কিন্তু অ্যাপ্লিকেশন এইভাবে তৈরি হবে না, তাই না? অনেক প্ল্যানিং হবে, অনেক কিছু হবে। সো অ্যাপ্লিকেশন মানে কিন্তু এই না যে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, আমি কিন্তু একটা নতুন অ্যাপ্লিকেশন নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, তো এখন যদি যাই এবং হচ্ছে ধরেন আমি আমার নতুন অ্যাপ্লিকেশনের নাম দিলাম অ্যানাদার টেক টক্স। হ্যাঁ, তো আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে কোনটা ইউজ করব, এবং নো আমি সার্ভার সাইড রেন্ডারিং চাই না। ওকে, এর বেশি আরও কিছু জানতে চাই নাই। এবং হচ্ছে আমি যদি এখন এখান থেকে এক্সিট করি এবং হচ্ছে আমার সোর্সে যাই তাহলে আমি দেখতে পাবো আরেকটা অ্যাপ্লিকেশন নতুন তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং এটাতে সেম স্ট্রাকচার আছে, সেম সোর্স, দেন হচ্ছে সরি ই2তে চলে গেছে, সরি সেম যে প্যাকেজ ফাইলটার কথা আমরা সরি প্রজেক্ট ফাইলটার কথা আমরা যে বলি project.json, এটার জন্য সেম জিনিসপত্র আছে যেটা আমরা শুরুর দিকে শুরুর অ্যাপ্লিকেশনের জন্য দেখেছি। সো আমি এখানে আর কথা বাড়াবো না। তো আমি যেটা দেখাতে চাচ্ছি যে এখন আমি যদি চাই যে আমার প্রজেক্টে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, বা হচ্ছে আমার আমার যে দুইটা অ্যাপ্লিকেশন আছে সেই দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, বা আমি দুইটা অ্যাপ্লিকেশন বিল্ড করব কিভাবে, দুইটা অ্যাপ্লিকেশনের টেস্ট কিভাবে রান করব, তো সেই জিনিসপত্রগুলো যদি আমরা দেখি যে সো এখন ধরেন আমার একটা CI/CD এনভায়রনমেন্ট আছে, আমি আমার অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব, তার আগে বিল করব। বিল করার আগে আমি কিভাবে আমার যে টেস্ট কমান্ড আছে আমি টেস্টগুলো রান করতে চাই। এখন আমার তো দুইটা অ্যাপ্লিকেশন আছে, দুইটা অ্যাপ্লিকেশনের জন্য চাইলে আমি সেপারেটলি কমান্ড ইউজ করে সেপারেটলি টেস্ট রান করতে পারি। অর নর্মালি মানুষজন যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আপনি আপনার সিআই টুল যেটা যেটা ইউজ করেন সেখানে আপনি পুরো রিপোজিটরির ভেতরে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপনি বিল করবেন। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমার অনেক বেশি টাইম কনজিউম হবে এই সেই, কারণ হচ্ছে এনএক্স এ ক্যাশিং থেকে শুরু করে এনএক্স এফেক্টের যেটা সেই সাপোর্ট কিন্তু আছে। তো আপনার অ্যাপ্লিকেশনে ধরেন 10টা অ্যাপ্লিকেশন আছে, 10টা অ্যাপ্লিকেশনের মধ্যে অনলি একটা অ্যাপ্লিকেশনে চেঞ্জ হয়েছে, আপনি যখন নাকি টেস্ট রান করবেন ও কিন্তু শুধুমাত্র এফেক্টেড
কোডগুলো হচ্ছে রান করবে, বাকি কোডগুলো কিন্তু সে ধরবেও না এবং হচ্ছে ওইটার জন্য টাইমও নেবে না। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে গিয়ে টেস্ট কমান্ডটা চালাই, তাহলে আমি দেখবো যে sorry, npx next test, ও সরি, এখানে আমাকে প্রজেক্ট স্পেসিফাই করতে হচ্ছে কেন এটা আমি অবশ্য, আচ্ছা যাই হোক, আমি এখন ফর এক্সাম্পল অ্যানাদার টিকটক যেটা, সেটার জন্য যদি টেস্ট চালাতে চাই, আচ্ছা এটার জন্য আমি একটা কমান্ড রান করে দেখলাম যে আমার যে কি বলে অ্যাপ্লিকেশনের ভেতরে যে টেস্ট আছে বা বিল্ড আছে সেই কমান্ডগুলো আমি কিভাবে রান করবো। এখন আমি কুইকলি, আমাদের হাতে সময় কম, কুইকলি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি একটা লাইব্রেরি ক্রিয়েট করব, শেয়ার্ড লাইব্রেরি। সেই লাইব্রেরিটা আমি একটা অ্যাপ্লিকেশনে ইউজ করব, আরেকটা অ্যাপ্লিকেশনে ইউজ করব না। তো আমি যখন এফেক্টেড কমান্ডগুলো রান করা ট্রাই করব, তখন শুধু দেখবো যে শুধুমাত্র আমার যে ডিপেন্ডেন্সিগুলো চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওই ডিপেন্ডেন্সিগুলোর জন্য কমান্ডগুলো রান হচ্ছে, বাকি যে আমার আরেকটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের জন্য আসলে কমান্ডটা রান হচ্ছে না। যদি যাই এবং হচ্ছে নেক্সট, আচ্ছা এখন এটা হচ্ছে এনএক্স এর লাইব্রেরি ক্রিয়েট করার কমান্ড। এখন আমি যদি বলি যে একটা লাইব্রেরি নাম দিব কি, সেশন 1, ও আমাকে কি ইউনিট টেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করবো ওইটা জিজ্ঞেস করছে, কিন্তু আমার লাইব্রেরি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি এখানে যাই, নতুন একটা দেখবো যে লিভস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হওয়ার পর সরি, নতুন লিভস নামে একটা ডিরেক্টরি, সেটার ভিতরে সেশন 1, সেটার ভিতরে আমার বাকি যে জিনিসপত্রগুলো অ্যাজ ইউজুয়াল থাকার কথা সেইগুলো রয়েছে। এখন আমি যদি এটার ভিতরে যাই এবং হচ্ছে দেখি যে index.ts নামে এইখানে একটা ফাইল রয়েছে, যেটা হচ্ছে আমি বলতে পারি যে আমার লাইব্রেরি হোক অ্যাপ্লিকেশন হোক সেটার এপিআই। এপিআই কিরকম যে আমার আসলে প্রজেক্ট টার্মিনাল ফন্টটা বড় করে ফেলাতে বারে বারে এটা এক্সিট করা লাগতেছে, জায়গা হচ্ছে না আসলে দেখানোর জন্য। আচ্ছা এখানে যদি দেখি আমি যে আমার ইন্ডেক্স ফাইল, যেটা হচ্ছে আমার লাইব্রেরি নতুন ক্রিয়েট করেছি, সেইখানে আমার একটা কম্পোনেন্ট আছে, আমি ওই লাইব্রেরি থেকে শুধুমাত্র এই কম্পোনেন্টটাকে আউটসাইড ওয়ার্ল্ডে এক্সপোর্ট করেছি, যেন হচ্ছে অন্য যে লাইব্রেরি বা অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে ইউজ করা যায়। তো আমার এখানে যখন নাকি এটা এক্সপোর্ট করে রেখেছি এবং হচ্ছে তার মানে আমি যদি আমার অ্যাপসের ভেতরে ফর এক্সাম্পল অ্যানাদার টিকটক, এইখানে যে আমার নতুন একটা অ্যাপ কম্পোনেন্ট রয়েছে, সেই অ্যাপ কম্পোনেন্টের ভেতরে যদি আমি সেশন 1 কম্পোনেন্ট যেটা, সেই কম্পোনেন্টটা যেটা হচ্ছে একটা লাইব্রেরিতে আছে, এটা কিন্তু আমার এখানে নাই। হ্যাঁ, আমি যদি এটা ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে ইম্পোর্ট করি, এটা অ্যাঙ্গুলার কোড, এটা নিয়ে মানে না বুঝলেও সমস্যা নাই। আচ্ছা কি ব্যাপার, আচ্ছা ও এটা পাচ্ছে না কারণ আমার যে এডিটর আসলে এতটা স্মার্ট হয় না এখনো, ওইটাতেও যে বাকি যে লাইব্রেরিতে একটা কম্পোনেন্ট আছে ওইটা এখনো চিনতে পারতেছে, আমাকে আসলে ম্যানুয়ালি একটু চিনা দিতে হবে, এরপর এবার আমি যখন অ্যাড করব তখন সে ঠিকই চিনতে পারবে। হ্যাঁ
দেখেন এনএক্স এর, সরি, ও আচ্ছা আচ্ছা, এই জন্য না না না, এই জন্য ভিএস কোড না। এটা পাচ্ছে না কেন? আচ্ছা, আচ্ছা, এখন আমি যখন ইম্পোর্ট করব তখন আমি দেখলাম যে আমি অন্য একটা লাইব্রেরি থেকে আমার অ্যাপ্লিকেশন ওয়ানে, যেটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন ছিল আমাদের, সেখানে আমি একটা কম্পোনেন্ট ইউজ করছি। হ্যাঁ, এখন আমি যদি যাই সেখানে, এনএক্স এর একটা ইন্টারেস্টিং কমান্ড হচ্ছে এনএক্স গ্রাফ। হ্যাঁ, এনএক্স গ্রাফটা কিরকম, যে আমি যদি এখন গ্রাফ কমান্ডটা রান করি এবং এখানে যাই, আপনি দেখবেন যে আমার যত অ্যাপ্লিকেশন আছে, এখন তো রাইট নাও আসলে আমার একটা লাইব্রেরির ভিতরে একটা কম্পোনেন্ট আছে, কিন্তু আমার যখন রিয়েল অ্যাপ্লিকেশনটা হবে সেখানে কিন্তু থাউজেন্ড অফ কম্পোনেন্টস কোড থাকবে। সো এইখানে আমার কিন্তু রিলেশনটা দেখাটা ইম্পর্টেন্ট। সো আমি এখানে গেলে ইজিলি আমার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনের সাথে কার কার রিলেশন রয়েছে সেগুলো সুন্দর করে আমি এখান থেকে দেখতে পারবো। যেরকম আমি আমার যে অ্যানাদার টেক টক্স যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনে সেশন 1 লাইব্রেরিটা ইম্পোর্ট করেছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু ট্র্যাক করতে পারতেছে যে আমার এই অ্যাপ্লিকেশনটার একটা ডিপেন্ডেন্সি সেশন 1-এ রয়েছে। তো আমি যখন ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন কমিট করে বিল করে ফেললাম, এখন পরবর্তীতে যখন আমি সেশন 1 একটা কম্পোনেন্টে চেঞ্জ করব কোনো কিছু, তখন কিন্তু আমার যে টেকটক্স E2 বা টেকটক্স নামে যে আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে, হ্যাঁ, এইখানে যে আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের কোড কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, আর এর কোনো ডিপেন্ডেন্সি সেশন 1-এ নাই। সো আমি যদি সেশন 1-এ কোনো চেঞ্জ করি, আমি হচ্ছে টেস্ট চালাই বা বিল চালাই, যাই করি না কেন, অনলি আমার যে এফেক্টেড কোড সেশন 1 এবং হচ্ছে অ্যানাদার টেক টক্স অ্যাপ্লিকেশন 1, সেই দুইটার কোডগুলো বিল্ড হবে। বাকি আমার 1000 অ্যাপ্লিকেশন থাকুক, সেখানেও কোনো এফেক্ট যেহেতু নাই, সো সেখানে কোনো টাচও হবে না এবং হচ্ছে কোনো টাইমও লাগবে না। সো এইখানে আসলে মনোরিপো ইউজ করার পরে যে একটা রাইট টুল ইউজ করার যে ব্যাপারটা আসে, শাইনটা আসলে এইখানে। হ্যাঁ, তো আমরা যখন দেখি যে যখন একটা লার্জ অ্যাপ্লিকেশন কোড বেস নিয়ে অনেক কমপ্লেক্সিটি কথা চিন্তা করি, কিন্তু যখন আমি একটা রাইট টুল ইউজ করব তখন আমি জিনিসগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। কারণ আমি এখান থেকে ডিপেন্ডেন্সি ওয়াইজ আমার টুলটাকে আমাকে বিল করা হোক, টেস্ট করা হোক, সব এনভায়রনমেন্টাল, সব ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি। তো আচ্ছা, আমি আরেকটু বেশি কিছু দেখাইতে চাইছিলাম, বাট আমাদের হাতে আসলে সময় একদমই নাই। সো আমাকে আসলে এখানে এন্ড করতে হবে। হ্যাঁ, তো আর কারো কোনো কোশ্চেন আছে এখানে, মানে মনোরিপো নিয়ে বা এনএক্স নিয়ে, টুলিং নিয়ে সোফার যেটা দেখেন? জি প্লিজ। আচ্ছা, ফর এক্সাম্পল আমার কোম্পানিতে মাল্টিপল প্রজেক্টে কাজ করে, প্রত্যেকটা প্রজেক্টের ক্লায়েন্ট আলাদা আলাদা। তো আমি চাচ্ছি কি আমাদের যদি মনোরিপোতে যাই, তো আমাদের তো আবার ডেলিভারিও দিতে হবে আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে আমাদের মনোরিপোটা? ডেলিভারি আলাদা, এইখানে
যে যে আমি যে টার্গেটগুলো বা কমান্ডগুলো দেখালাম সবগুলা কমান্ডই কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হোক, প্রত্যেকটা লাইব্রেরি হোক, প্রত্যেকটার জন্যই কিন্তু সেপারেট। হ্যাঁ, এখন এটা ডিপেন্ড করবে আপনি আসলে আপনার বিল্ড সিস্টেমটা কিভাবে রেডি করতেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোন একটা সিআই টুল ইউজ করেন, জাস্ট লাইক সার্কেল সিআই বা হোক, জেনকিন সিআই হোক, হ্যাঁ, ওইখানে যদি আপনি ফর এক্সাম্পল আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য সেপারেট বিল্ড স্ক্রিপ্ট লিখে রাখছেন, এখন আপনি ওই বিল্ড স্ক্রিপ্টটা ট্রিগার করলে আপনার এই রিপোর্ট থেকে অনলি অ্যাপ্লিকেশন 1 বিল্ড হবে, ডিপ্লয় হবে। এখানে কিন্তু অন্য কোনো কিছু কিন্তু সে কাজ করবে না। এখন আপনার যদি নিড এরকম হয়, আপনি কিন্তু আপনার যে সিআই টুল আছে সেখানে হচ্ছে জিনিসগুলো করবেন। এনএক্স আপনাকে সাপোর্ট দিচ্ছে কোড বেস, মানে হচ্ছে ইজি ডিপ্লয় করার জন্য, কিন্তু যখন আপনি পুরো একটা হোল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার দরকার হবে না, সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনার সিআই টুল দিয়ে। থ্যাংক ইউ। ক্লায়েন্ট প্রজেক্টে এরকম মনোরিপো বা এগুলোতে কি যাওয়া উচিত হবে? ক্লায়েন্ট রিপোতে মানে ক্লায়েন্ট প্রজেক্টে হ্যাঁ, ক্লায়েন্ট প্রজেক্ট কিন্তু খুব ছোট হয়, তখন 3 মাসের প্রজেক্ট, 6 মাসের এভারেজ হয় 1 দেড়। আমি কিন্তু এটা একদম স্টার্টিং এ বলেছি যে মনোরিপোতে যাওয়ার আগে আপনাকে বেশ কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। এখন আপনার নিড যদি না থাকে, এখন আপনি যদি মনে করেন যে আমি 3 মাস পরে এই প্রজেক্ট ফেলে দিব, আমার আর দরকারই নাই, আমার এই প্রজেক্টের ডিপেন্ডেন্সিও নাই, আমার এখানে শেয়ার কোনো কোডও নাই, এটা কিন্তু আসলে মেক সেন্স করে না আপনি মনোরিপোতে যাবেন। আমি শুরুতে যেটা বলেছি, ইট ইজ আ অর্গানাইজেশনাল প্র্যাকটিস। আমি জানি আমাদের দেশে অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে বাঞ্চ অফ ডুপ্লিকেটেড কোড দিয়ে পুরো রিপোজিটরি ভরা রাখছে, কিন্তু তারা কখনোই চিন্তা করবে না যে আমি এই ডুপ্লিকেটেড কোডগুলো যদি একটা শেয়ার জায়গায় নেই, তাহলে কিন্তু আমি পরবর্তীতে যত অ্যাপ্লিকেশন ডেভেলপ করি না কেন এগুলো কিন্তু রিইউজ করতে পারতেছি, তাই না? তো এইটা হচ্ছে আসলে একটা মাইন্ডসেট, আমাকে এই মাইন্ডসেটটা গ্রো করতে হবে। মাইন্ডসেটটা গ্রো না করে আমি যদি মনোরিপোতে সুইচ করতে চাই, ওটা আমাকে চাপা দিবে, ও আমাকে উঠাবে না, ঠিক আছে? কমন জিনিস আছে, ফর এক্সাম্পল মিডিয়া লাইব্রেরি হয়ে গেল বা এরকম কিছু কাজ আছে যেগুলো সব প্রজেক্টে মোটামুটি আমরা কমনলি ব্যবহার করি। তো দেখা যাচ্ছে যেটা আপনি বললেন যে ডুপ্লিকেট কোড, হ্যাঁ, আমি নিজেও বেশ কয়েকটা প্রজেক্টে এরকম করেছি, দেখা যাচ্ছে পরে অন্য প্রজেক্টে কপি করে নিয়ে বসেছে। এখন ধরেন ফর এক্সাম্পল একটা বাগ আসলো আপনার প্রজেক্টে, এখন কাস্টমার প্রজেক্টে এরকম আমরা ফেস করি না কেন? কাস্টমার প্রজেক্ট ডেলিভারি দিয়ে আমরা শেষ, কিন্তু আপনার যখন নিজের প্রোডাক্ট হবে, হ্যাঁ, তখন আপনি কিন্তু এই বাগ 3 জায়গায় আপনার ফিক্স করতে হবে, কারণ আপনি সেম কোড 3 জায়গায় লিখছেন, আপনি কিন্তু একটা সেন্ট্রাল জায়গা থেকে নেন নাই। হ্যাঁ, তো প্রবলেমটা কিন্তু আসলে মেইনটেনেন্স স্টেজে গিয়ে আমরা ফিল করতে পারি। ডেভেলপমেন্টে কিন্তু অনেক কিছুই আমরা বলি ধরতকটা মার পেরে আর কি, ঠিক আছে? প্রোডাক্ট বেস এবং ডেফিনেটলি হচ্ছে তার অর্গানাইজেশনাল সাপোর্ট থাকতে হবে, রিসোর্স থাকতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে আমার যেখানে আমি সোলো ডেভেলপার, আমার হচ্ছে ডিপেন্ডেন্সি নেই, আমি সেখানে মনোরিপো করে ওটা ছিল বাড়াইলাম, কমাইলাম না। যদি এমন হয় ইউজ কেসটা যে আমি একটা রিঅ্যাক্ট এবং নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন মানে নোড.এক্সপ্রেসের যেটা এরকম যদি হয় যে আমাকে ইন্ডিভিজুয়ালি স্কেলিং করতে হবে ভার্টিক্যাল বা হরিজন্টাল, সেটা কি কোনো মনোরিপোতে কোনো ইফেক্ট করবে কিনা? স্কেলিং বলতে যদি হয় যে আমি আমাকে প্রচুর সার্ভারের উপর রিকোয়েস্ট আসতেছে, আমাকে শুধুমাত্র না 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 আপনার যে কি বলে অ্যাপ্লিকেশন ডিপ্লয় হওয়ার পরে যে স্কেলেবিলিটির কথা আসে, সেখানে কিন্তু মনোরিপোর কোনো রোল আসলে নাই। আমি কিন্তু শুরুতেই যেটা বলেছি যে স্কেলিং ডেভেলপমেন্ট অফ ইউর অ্যাপ্লিকেশনস, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজে। আপনি যখন ডিপ্লয় দিয়ে দিবেন, এরপরে হচ্ছে যদি স্কেলেবিলিটি ইস্যু থাকে, ধরেন আপনি হাবিজাবি কোড লিখে রাখছেন, হ্যাঁ, এটার জন্য তো আসলে মনোরিপো আপনি কি করবে? কোডগুলো স্ট্যান্ডার্ডাইজ করে দিবে? করবে না তো। আমি যেহেতু একসাথে বিল্ড হচ্ছে এখানে, তো ইন্ডিভিজুয়ালি তো আমি সার্ভারকে একসাথে বলতে পারবো না যে তুমি শুধুমাত্র এটার জন্য কাজ করো, ওইটার জন্য কাজ করো। ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র যে আমি সার্ভার অথবা ভার্টিক্যালি বাড়াইতে চাইতেছি বা হরিজন্টালি আমি বলতেছি যে আমাকে সার্ভারের যে প্রেসারটা। এখন আপনি কি দুইটা অ্যাপ্লিকেশন যদি থাকে, নোড আর ফর এক্সাম্পল রিঅ্যাক্টের, দুইটা অ্যাপ্লিকেশন কি সেম সার্ভারে ডিপ্লয় করবেন? না, আলাদা আলাদা হতে পারে। হ্যাঁ, আলাদা আলাদাই তো বেস্ট প্র্যাকটিস না? আপনি সেম সার্ভারে যদি করেন, সেটা তো আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে। আপনি এটা কি করে প্যারামিটারাইজ করবেন, নাকি আপনি একটাকে রিসোর্স দিবেন আর একটা রিসোর্স দিবেন না, সেটা তো অপারেশনের একটা রোলের মধ্যে পড়ে। এখানে মনোরিপো আপনাকে কোনো হেল্প করবে না। অসংখ্য ধন্যবাদ। লাস্ট প্রশ্ন, যেহেতু আসলে আমাদের সময় একটু কম, লাস্ট প্রশ্ন। জি, আপনি শুরুতে বলছিলেন যে পলিরিপো আর মনোরিপোর ভিতরে হচ্ছে যে পার্থক্য, যে আমাদের দেখা যায় আমরা লাইব্রেরি ইউজ করি, ওগুলা ডিপেন্ডেন্সি থাকে, ধরেন হট ফিক্সের দরকার হলে তো চেঞ্জ করতে গেলে আমাদের এনপিএম প্যাকেজ ম্যানেজার ওটা আপডেট করতে হবে, ওটা অ্যাপ্রুভ হলে দেন আমরা ইউজ করতে পারি।
সো আমি এই ক্ষেত্রে আমি হচ্ছে যে মনোরিপোর ভিতরে যদি আমার সেম প্যাকেজ যদি আমি ইউজ করি তো ওই ক্ষেত্রে তো আমাকে তো ওই ওয়েটটা তো করতেই হবে। কেন ওয়েট করতে হবে? কারণ ওটাও তো আমার এনপিএম প্যাকেজ ম্যানেজারে থাকবে না। না না, আপনি আপনার কাছে তো কোড আছে, আপনি কোড আমি কি দেখালাম যে আমার কোডে এক্সাম্পলটা যে দেখালাম যে একটা লাইব্রেরি আছে, আমার লাইব্রেরি থেকে কিন্তু আমি একটা কম্পোনেন্ট আমার একটা অ্যাপ্লিকেশন ইউজ করেছি, আমি কি কোনো প্যাকেজ ইউজ করে তারপর ইউজ করা লাগে নাই, কিন্তু ডিরেক্টলি আমি ইউজ করতে পেরেছি, তাই না? বেনিফিটটা কিন্তু এইখানে। এখন যদি হচ্ছে যে প্যাকেজটা যদি অন্য কারো জন্য হয় তাহলে ওই ক্ষেত্রে সেক্ষেত্রে যদি অন্য অন্য টিমের হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ইউজ করতে পারতেছেন এবং নিজে চেঞ্জ করে আপনার কাজ আপনার পারপাস সার্ভ করে এরপর আপনি একটা পিআর দিলেন তাদের জন্য যে আমি এটা চেঞ্জ করছি, তোমরা একটু রিভিউ করে দাও। প্যাকেজটা আমার এন্ডে কাজ করবে ঠিকই, কারণ হচ্ছে কোড তো সোর্স কোড তো আপনার কাছে আছে, ওটাকে আমি হচ্ছে জাস্ট মডিফাই করে আমি ওটা পলিটিকল ক্ষেত্রে যদি ওই প্যাকেজ আমি ইউজ করে মানে না না না, এখানে তো প্যাকেজ কেন ইউজ করবে, তাহলে আর বেনিফিটটা হলো কোথায়? মনোরিপো, তাই না? নিজে আর কি কোডটা এটা পলি রিপোর জন্য খাটে কিন্তু মনোরিপোতে যায় না। হ্যাঁ, মনোরিপোর বেনিফিটটাই ওইখানে যে আপনার হাতে সোর্স কোড আছে। আচ্ছা, থ্যাঙ্কস। আমি মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি, সো আমাকে ওনারা ভাইরা অনেক সময় থেকে বলতেছে যে শেষ করার জন্য। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেনগুলো আমরা তাহলে যে নেক্সট যে সেশন আছে, হ্যাঁ নেটওয়ার্কিং সেশন আছে, ওইখানে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করার ট্রাই করবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংকস এভরিওয়ান।